আমি এখন লেন্স থেকে বেসিক ভাইরোলজি ল্যাবরেটরি ডায়াগনোসিস আলোচনা করব। তো একটা ভাইরাসের ল্যাবরেটরি ডায়াগনোসিস ইউজুয়ালি 5টা স্টেপসে করা হয়ে থাকে। প্রথমে ওই ভাইরাসটা নিয়ে আমরা সেল কালচার করতে পারি। পরবর্তীতে ওই ভাইরাসের যে ইনফেক্টেড সেল বা স্পেসিমেনটা আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে পারি, যেমন ইনোকুলেশন বডি অথবা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল দেখতে পারি। আর থার্ড স্টেপ হচ্ছে আমরা ভাইরাসের এগেনস্টে যে অ্যান্টিবডি ফর্ম হয় অ্যান্টিবডিটা দেখতে পারি। ফোর্থ স্টেপ হচ্ছে আমরা ভাইরাসের অ্যান্টিজেনটা দেখতে পারি, যেমন সারফেস অ্যান্টিজেন থাকে ভাইরাসের বিভিন্ন। আর লাস্ট স্টেজ হচ্ছে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটা আমরা ডিটেকশন করতে পারি। তো ভাইরাস ইউজুয়ালি সেল কালচার করা হয়, কারণ ভাইরাস হচ্ছে নর্মাল রুম টেম্পারেচারে ডিস্ট্রয় হয়ে যায়, ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। তো ভাইরাসের জন্য সব থেকে ভালো টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো একটা ভাইরাস যখন আমরা একটা সেল কালচারে নিই, ভাইরাসটা ইউজুয়ালি সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি করে। তো কিছু কিছু ভাইরাস কিন্তু সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি করে না। ওইগুলো ভাইরাসগুলো ডিটেকশন করার জন্য আলাদা ওয়ে বের করা হয়ে থাকে। তো আলাদা দুইটা টেকনিক হচ্ছে হিম অ্যাডজর্পশনস এবং ইন্টারফারেন্স উইথ দ্য সেকেন্ড ভাইরাস। তো হিম অ্যাডজর্পশন জিনিসটা কি? হিম অ্যাডজর্পশন আসলে সব ভাইরাসের ক্ষেত্রে করা হয় না। যেসব ভাইরাসের এনভেলপের সারফেসে হিমোঅ্যাগ্লুটিনিন থাকে তাদের ক্ষেত্রে হিম অ্যাবজর্পশন করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কি হয়, এই ভাইরাস ইনফেক্টেড সেলের সারফেসে যদি আমরা কোনো এরিথ্রোসাইট মানে আরবিসি দিই, তাহলে তার অ্যাগ্লুটিনেশন হয়ে যায়। তো যেই সব ভাইরাসের এনভেলপে হিমোগ্লুটিনিন আছে তারা ইউজুয়ালি এটা শো করে থাকে, যেমন মিজেলস, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এরপরে আসে হচ্ছে ইন্টারফারেন্স উইথ সেকেন্ড ভাইরাস। কিছু কিছু ভাইরাস আছে যারা সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি করে না। তো এই ক্ষেত্রে যখন কোনো ভাইরাস দিয়ে আমরা সাইটোপ্যাথিক ইফেক্ট পাচ্ছি না, তখন আরেকটা সেকেন্ড ভাইরাস দিয়ে আমরা ট্রাই করে দেখতে পারি যে সাইটোপ্যাথিক ইফেক্ট হচ্ছে কিনা। যেমন রুবেলা। রুবেলা যদি আমরা একটা সেল কালচারে নিই, রুবেলা কোনো সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি করবে না। সেই ক্ষেত্রে আমরা যদি ওই সেল কালচারে আলাদা ভাইরাস, যেমন as some enterovirus like ইকোভাইরাস, কক্সাকি ভাইরাস, এইগুলো যদি দিই, এগুলো হচ্ছে সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি করবে। তো এখানে একটা টেবিল আছে সেন্সিটিভিটি অ্যান্ড স্পিড ল্যাবরেটরি ডায়াগনোসিসের। তো হচ্ছে প্রথমে আমরা যেই সেল কালচার করি, প্রথমে আসে হচ্ছে কার সেন্সিটিভিটি বেশি। সেল কালচারের সেন্সিটিভিটি হচ্ছে সব থেকে হাই, 3+। সেল কালচার, তারপর পিসিআরও অনেক হাই, 3+। তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট হচ্ছে অ্যান্টিবায়োটিক ডিটেকশন, যেটা ওটা হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট, যেটা ওইটা হচ্ছে ইউজুয়ালি ইন্টারমিডিয়েট। আর হচ্ছে সব থেকে লিস্ট মানে কম হচ্ছে অ্যান্টিজেন ডিটেকশনটা। এগুলো হচ্ছে সেন্সিটিভিটি। বাট কনফার্মেশনাল ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু বা কনফার্মেশনাল রেজাল্ট বা রিলেটিভ স্পিড, যে রেজাল্টটা আগে আসে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিজেন ডিটেকশনটা সবার আগে। অ্যান্টিজেন ডিটেকশনটা ফাস্টেস্ট, কিন্তু সেন্সিটিভিটি অনেক কম। এবার আসি হচ্ছে কিছু কিছু ভাইরাস হচ্ছে আমরা অ্যাসিড ইন্ডিকেটরের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি, বা ভাইরাস ইনফেক্টেড সেল আমরা অ্যাসিড ডিটেক্টরের মাধ্যমে, পিএইচ ডিটেক্টর যেটাকে বলে, পিএইচ ডিটেক্টরের মাধ্যমে আইডেন্টিফিকেশন করতে পারি। যেমন একটা ভাইরাস যখন কোনো হোস্ট সেলকে ইনফেক্টেড করে, ওই হোস্ট সেলের অ্যাসিড সিক্রেশন অনেক কমে যায়। তো অ্যাসিড সিক্রেশন যখন কমে যায়, তখন আমরা যদি ওই পিএইচ ইন্ডিকেটর দিই, তাহলে ওটা রেড কালার দেখায়। তো এইভাবে মনে রাখতে পারি ভাইরাস ইনফেকশন মানে ওটা রেড সিগন্যাল। তো ভাইরাস ইনফেক্টেড সেলে অলওয়েজ পিএইচ ইন্ডিকেটর রেড কালার হবে। কেন রেড কালার হবে? কারণ ভাইরাস ইনফেক্টেড সেলটা অ্যাসিড সিক্রেশন কমাই দিবে। বাট নর্মাল যেসব সেল, নর্মাল সেলে পিএইচ ইন্ডিকেটরটা ইয়েলো কালার থাকে, কারণ ওর নর্মাল অ্যাসিড সিক্রেশনটা থাকে। এরপরে অনেক ডেফিনেটিভ আইডেন্টিফিকেশন আছে, যেমন আমরা কোনো ভাইরাসের অ্যান্টিবডি জানলেও করতে পারি, অ্যান্টিজেন জানলেও করতে পারি, যেমন কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। এই কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্টে আমরা হচ্ছে অ্যান্টিজেনটা নাও জানতে পারি, যেমন কোন ভাইরাস এটা জানি না, বাট আমরা অ্যান্টিবডিটা জানি। নন অ্যান্টিবডি ইউজ করা হয় কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্টে। তো এই কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্টে কি হয়, যখন হচ্ছে নন অ্যান্টিবডি আমরা দিচ্ছি, ওই ভাইরাসের যে অ্যান্টিজেন ওইটার সাথে এটা ইন্টারাক্ট করার জন্য অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে। এটা আসলে পরবর্তীতে আমরা যদি কোনো ইন্ডিকেটর দিই, ওই ইন্ডিকেটরটার সাথে কাজ করতে পারে না।
যেমন হচ্ছে আমরা যদি একটা ইন্ডিকেটর দিই যেখানে আরবিসি আছে, আরবিসি লাইস হবে, দেন আমরা ইন্ডিকেটরটা বুঝতে পারবো। তো এই ক্ষেত্রে যদি আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা কমপ্লেক্স প্রডিউস হয়ে থাকে, দেন ওই অ্যান্টিজেনটা অ্যান্টিবডিটা আসলে ইউজুয়ালি আরবিসিকে ডিস্ট্রয় করতে পারবে না, তো ইন্ডিকেটর দিলে কোনো চেঞ্জ হবে না, এটাই বুঝাইছে কমপ্লিমেন্ট ফিক্সেশন। এবার আসে হচ্ছে হিমাগ্লুটিনেশন ইনহিবিশন। হেমাগ্লুটিনেশন ইনহিবিশনটা মেন হচ্ছে কিছু ভাইরাস আছে যে ভাইরাসটা আমাদের বডিতে গিয়ে আরবিসি বা এরিথ্রোসাইটকে অ্যাগ্লুটিনেশন করে দেয়। তো আমরা যদি ওই ভাইরাসটার এগেনস্টে অ্যান্টিবডি দিয়ে থাকি তাহলে ওই ভাইরাসটা আর ওই আরবিসিকে অ্যাগ্লুটিনেট করতে পারে না। তো নিউট্রালাইজেশনও করতে পারি আমরা অ্যান্টিবডি দিয়ে, যার কারণে ভাইরাসটা রিপ্লিকেট করতে পারে না। তারপরে আসে হচ্ছে ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি এসে। এটা ইম্পর্টেন্ট, ফ্লুরোসেন্স অ্যান্টিবডি এসেতে আমরা কি করি, একটা ভাইরাস ইনফেক্টেড সেলে আমরা হচ্ছে একটা অ্যান্টিবডি দিই। অ্যান্টিবডিটা থাকে ফ্লুরোসিন ট্যাগড অ্যান্টিবডি, অ্যান্টিবডিটা থাকবে ফ্লুরোসিন ট্যাগ অ্যান্টিবডি। তো এটা আমরা কি করবো, দেন আল্ট্রাভায়োলেট মাইক্রোস্কোপিতে দেখব। আল্ট্রাভায়োলেট মাইক্রোস্কোপিতে এই ফ্লুরোসিন ট্যাগড যেই অ্যান্টিবডি এটা আসলে থাকে অ্যাপেল গ্রিন কালার। তো এইভাবে আসলে আইডেন্টিফিকেশন করা হয়ে থাকে, অ্যাপেল গ্রিন কালার দেখে আইডেন্টিফাই করা হয়ে থাকে। তারপরে রেডিও ইমিউন এসেতে রেডিও লেভেল ভাইরাস ইউজ করা হয়। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে, যেটা এটা হচ্ছে অ্যান্টিজেন ডিটেক্ট করার জন্য সব থেকে বেটার ওয়ে, মানে এলাইজা যেটাকে বলে। তারপরে এবার আসে মাইক্রোস্কোপিক আইডেন্টিফিকেশন। মাইক্রোস্কোপিকে আমরা বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ ব্যবহার করতে পারি। লাইট মাইক্রোস্কোপ ব্যবহার করতে পারি। তো লাইট মাইক্রোস্কোপে আমরা হচ্ছে ইনোকুলেশন বডি দেখতে পারি, মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল দেখতে পারি। যেমন হচ্ছে আমরা যদি হারপিস ভাইরাসের যে জায়ান্ট সেল, হারপিস সিম্পলেক্স ভাইরাসের জায়ান্ট সেল, ওইটা আমরা হচ্ছে ট্যান্সক টিজেএনসিকে, এটা উচ্চারণটা আমি সঠিক জানি না, ট্যাজানক স্মেয়ার, যাই হোক ট্যাঙ্ক স্মেয়ার, এইটা আমরা হচ্ছে হারপিসে মাল্টিনিউক্লিয়েট জায়ান্ট সেল দেখতে পারি। তারপরে আসে হচ্ছে আল্ট্রাভায়োলেট মাইক্রোস্কোপি। আল্ট্রাভায়োলেট মাইক্রোস্কোপি আমরা হচ্ছে ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি দেখতে পারি, আগেই বলেছি। তারপরে আসে হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপি। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা হচ্ছে ভাইরাস পার্টিকেল সরাসরি দেখতে পারি। তো এবার আসি সেরোলজিক্যাল প্রসিডিউর। সেরোলজিক্যাল প্রসিডিউরে আসলে অ্যান্টিবডি দেখা হয়ে থাকে। তো সেরোলজিক্যাল প্রসিডিউরে হচ্ছে প্রথমে একটা যেই কাজটা মানে টার্ম ইউজ করা হয়, ওই টার্মটা হচ্ছে সেরো কনভার্সন যেটাকে বলা হয়। তো সেরো কনভার্সনে আসলে অ্যাকিউট ফেজ আছে আর কনভালসেন্ট ফেজ আছে। তো অ্যাকিউট ফেজে প্রথমে ব্লাডটা নিয়ে অ্যান্টিবডিটা চেক করা হয়, অ্যান্টিবডির যেই টাইটার থাকে ওটা কাউন্টিং করা হয়। তো পরবর্তীতে 10 থেকে 14 দিন পরে যে কনভালসেন ফেজটা আসে, ওই 10 থেকে 14 দিন পরে এই অ্যান্টিবডির কাউন্টটা আসলে যদি 4 ফোল্ড রাইজ করে, মানে 4 গুণ রাইজ করে, তাহলে আসলে ধরা হয় যে এটা ইনফেক্টেড। 4 গুণের নিচে যদি আসে তাহলে কখনো এটা ইনফেক্টেড ধরা হয় না। তো এই প্রাইমারি যেই ইনফেকশনের যে অ্যান্টিবডি, যেমন হচ্ছে ইমিউনোগ্লোবিন এম, এই ইমিউনোগ্লোবিন এমটা কিন্তু আসলে আমরা হেপাটাইটিস বি ভাইরাসের কোর অ্যান্টিজেনের এগেনস্টে দেখতে পারি। তো এটা হচ্ছে আমরা হেপাটাইটিস বির অ্যাকিউট ইনফেকশনটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আবার কিছু ভাইরাস আছে যেই ভাইরাসের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিকভাবে কোনো অ্যান্টিবডি প্রডিউস হয় না, অনেক ধরনের অ্যান্টিবডি কাজে লাগতে পারে। যেমন হচ্ছে ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস। ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস যেটা এপিস্টেনবার ভাইরাসের দ্বারা হয়, ওইটা কিন্তু অনেক ধরনের অ্যান্টিবডি প্রডিউস হয়। এই জন্য এটা ডায়াগনোসিস করা হয় হেটালোফিল অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে, মানে অনেক ধরনের অ্যান্টিবডি, নির্দিষ্টভাবে যে ইমিউনোগ্লোবিন এম ইমিউনোগ্লোবিন জি করবে তাই না, এর এগেনস্টে হেটারোফিল অ্যান্টিবডি ইউজুয়ালি দেখা হয়ে থাকে। তো হেটারোফিল অ্যান্টিবডিতে কি করা হয়, যার ইনফেকশাস মনোনিউক্লিওসিস আছে তার সেরামটা নেওয়া হয়। ওই সেরামটা নিয়ে হর্স বা যেই শিপ থাকে তাদের ব্লাডে দেওয়া হয়, স্যাম্পল নিয়ে আর কি, তাদের বডিতে না, ওই ব্লাড স্যাম্পলটা নিয়ে দিয়ে যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে ধারণা করা হয় যে তাদের হেটারোফিল অ্যান্টিবডি আছে। এবার আসে হচ্ছে ডিটেকশন অফ ভাইরাল অ্যান্টিজেন। আমি আগে বলেছি ভাইরাল অ্যান্টিজেন ডিটেক্ট করার সব থেকে রেলিভেন্ট ওয়ে হচ্ছে এলাইজা। তো এই ক্ষেত্রে আসলে সব থেকে কমন দুইটা অ্যান্টিজেন ডিটেক্ট করা হয়ে থাকে, যেমন হচ্ছে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে, হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে সারফেস অ্যান্টিজেন ইউজুয়ালি ডিটেক্ট করা হয়ে থাকে। আর একটা হচ্ছে এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে, এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে P24 নামক অ্যান্টিজেনটা ইউজুয়ালি দেখা হয়ে থাকে।
তো এরপরে আসি ডিটেকশন অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড। তো ভাইরাল নিউক্লিক অ্যাসিড যেটা, সেটা আসলে ডিটেক্ট করা হয় ডিএনএ বা আরএনএ প্রোবের মাধ্যমে। এই প্রোবটা হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ অথবা আরএনএ প্রোব, মানে একটা ভাইরাসের ডিএনএ অথবা আরএনএর কমপ্লিমেন্টার হিসেবে একটা ডিএনএ অথবা আরএনএ প্রোব ইউজ করা হয়ে থাকে। এই প্রোবের মাধ্যমে ইউজুয়ালি ডিটেকশন করা হয়ে থাকে। তো এই নিউক্লিক অ্যাসিডের আরেকটা ইম্পর্টেন্ট, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পিসিআর। কারণ যেই ভাইরাস ইনফেকশনটা তৈরি হয় একটা হোস্টেলে, ওই ভাইরাসের অ্যামাউন্টটা কিন্তু অনেক কম থাকে। তো এই ভাইরাস লোড যেটা অনেক কম, ওটাকে পিসিআর বা পলিমারেজ চেন রিয়াকশনের মাধ্যমে অ্যাম্পলিফাই করে অনেকগুলা কপি তৈরি করা হয়। দেন ওই কপিটা আসলে ডিটেক্ট করা হয়ে থাকে নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে। যেমন হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। এই রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে হচ্ছে পিসিআর বেসড এসেগুলাই মেন করা হয়। যেমন রেসপিরেটরি ট্র্যাকে আমাদের যেসব ভাইরাসরা ইনফেকশন করে তার সিক্রেশন নেওয়া হয়। সিক্রেশন নিয়ে ওইখানে পিসিআর করা হয়, করে তার নিউক্লিক অ্যাসিডটাকে এমপ্লিফাই করা হয়। এমপ্লিফাই করার পরে এই ভাইরাসটা আসলে নিউক্লিক অ্যাসিড ডিটেকশন করা হয়ে থাকে। তো কোন কোন ভাইরাসের ক্ষেত্রে কমনলি করা হয়? ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসেশিয়াল ভাইরাস, রাইনো ভাইরাস, হিউম্যান মেটানিউমো ভাইরাস। মেটানিউমো ভাইরাস, আচ্ছা, নতুন ভাইরাস অ্যাডেনো ভাইরাস। আর আমরা জানি বর্তমানে যে করোনা হচ্ছে, করোনার ক্ষেত্রেও পিসিআর আরটি, রিয়েল টাইম পিসিআর যেটা, ওটা হচ্ছে সব থেকে রেলিভেন্ট এবং একমাত্র ওয়ে। তো ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তবে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পিসিআরে কিন্তু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ইউজ করা হয়ে থাকে। যেমন এইচআইভি ভাইরাসের যে আরএনএ থাকে, ওটাকে অ্যাম্পলিফাই করার জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ইউজ করা হয়ে থাকে। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে ভাইরাস লোডটা অনেক বেড়ে যায়, যার কারণে ডিটেকশন করা অনেক ইজি হয়ে যায়। এবার আমি আলোচনা করব ভাইরাল ভ্যাকসিন সম্পর্কে। তো ভ্যাকসিন আসলে ইউজুয়ালি টু টাইপসের হয়ে থাকে মেনলি, সেটা হচ্ছে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন অ্যান্ড কিল্ড ভ্যাকসিন। কেন লাইভ অ্যাটেনিউটেড বলা হয়? কারণ একটা ভাইরাসের দুইটা ইউজুয়ালি প্রপার্টি থাকে, প্যাথোজেনিসিটি অ্যান্ড অ্যান্টিজেনিসিটি। তো এই লাইভ অ্যাটেনুয়েটেড বলা হয় কারণ এই ভাইরাসটার প্যাথোজেনিসিটিটা ডিঅ্যাক্টিভেটেড বা ইনঅ্যাক্টিভেটেড করে দেওয়া হয়, শুধু অ্যান্টিজেনিসিটি থাকে। তো ওইটা যখন বডিতে ইন্ট্রোডিউস করা হয়, তখন ওই অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের বডিতে অ্যান্টিবডি এবং সাইটোটক্সিক টি সেলগুলো অ্যাক্টিভেটেড হয়, যার কারণে আমাদের ইমিউনিটি প্রডিউস হয়। আরেকটা হচ্ছে কিল ভ্যাকসিন। কিল্ড হচ্ছে একটা ভাইরাসকে পুরোপুরি কিল করে আসলে বডিতে ইন্ট্রোডিউস করা হয়ে থাকে। তো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা আসলে আমাদের রিভার্ট করতে পারে ভিরুলেন্সে। কেন রিভার্ট করে? এটা আসলে রেপ্লিকেশন করতে পারে আমাদের বডিতে গিয়ে, অ্যাক্টিভ রেপ্লিকেশন। এই জন্য যারা ইমিউনো কম্প্রোমাইজ, তাদের দেহে এটা নিজেই ডিজিজ করতে পারে। তো আরেক ধরনের ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনটা হচ্ছে পিউরিফাইড প্রোটিন ভ্যাকসিন। তো পিউরিফাইড প্রোটিন ভ্যাকসিনে আসলে একটা ভাইরাস, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে এই পিউরিফাইড প্রোটিন ভ্যাকসিনটা বেশি ইউজ করা হয়। তো হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে যে পিউরিফাইড প্রোটিন ভ্যাকসিনটা ইউজ করা হয়, এই পিউরিফাইড প্রোটিন ভ্যাকসিনটা মধ্যে কোনো নিউক্লিক স্ট্রাকচার থাকে না, এই জন্য এটা কিন্তু রেপ্লিকেশন করতে পারে না। সো এটাও এক ধরনের কিল ভ্যাকসিনও বলা হয়ে থাকে, বা সাব ইউনিট ভ্যাকসিন বলা হয়ে থাকে। মানে কিল বলা হয় না, সাব ইউনিট, বাট কাজ করে কিল ভ্যাকসিনের মতো, কারণ এরা কোনো রেপ্লিকেশন করতে পারে না। এবার হচ্ছে যেটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কিন্তু ইমিউনিটি লং লাস্টিং। কেন? তারা হচ্ছে রেপ্লিকেশন করতেছে অনেক দিন ধরে থাকে, ইমিউনিটি বেশি দিন ধরে দেয়। তো এই যেই লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কিন্তু দুই ধরনের ইমিউনিটি দিয়ে থাকে, লোকাল দিয়ে থাকে এবং সিস্টেমিক দিয়ে থাকে, আগে বলেছি। তো লোকাল ইমিউনিটিতে ইমিউনোগ্লোবিন এটা লোকাল ইমিউনিটি দেয়, আর যেটা সিস্টেমিক সেটা ইমিউনোগ্লোবিন জি দেয়। তো এই দুইটা ইমিউনিটি লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের ক্ষেত্রে তখনই সম্ভব যখন এটা ন্যাচারাল রুটে দেওয়া হবে। যেমন আমাদের লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন পোলিও, যেটা আমরা যদি ওরালি খাওয়াই তাহলে ইমিউনোগ্লোবিন জি তৈরি হবে ব্লাডে, আর ইন্টেস্টাইনে তৈরি হবে ইমিউনোগ্লোবিন এ। এখন এই লাইভ অ্যাটেনুয়েটেড পোলিও ভ্যাকসিন যদি আমরা ইন্ট্রামাসকুলারলি দিই, তাহলে কিন্তু এটা ওইখানে ইমিউনোগ্লোবিন এ প্রডিউস করবে না। তো যেটা হচ্ছে কিল পোলিও ভ্যাকসিন, ওটা আসলে ইন্ট্রামাসকুলারলি দেওয়া হয়ে থাকে। তো যেটা হচ্ছে কিল পোলিও ভ্যাকসিন বা কিল ভ্যাকসিন, যেগুলা কিল ভ্যাকসিন কিন্তু সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেটেড করতে পারে না। কেন পারে না?
কারণ হচ্ছে আমরা যে কিল ভ্যাকসিন দিচ্ছি তার কিন্তু কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, সো সেটা কোনো রেপ্লিকেশন করতে পারে না। তো যখন একটা ভাইরাস রেপ্লিকেশন করতে পারে না, তার হচ্ছে কোনো এপিটপ থাকে না যেটা এমএইচ ক্লাস 1-এর সাথে বাইন্ড করবে। তো এপিটপ যদি এমএইচ ক্লাস 1-এর সাথে বাইন্ড করে তাহলেই কিন্তু আলটিমেটলি শেষ পর্যায়ে গিয়ে সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হয়। তো তার যেহেতু কোনো নিউক্লিক অ্যাসিড নাই, তার রেপ্লিকেশনও হবে না, তার কোনো এপিটপও থাকবে না, আলটিমেটলি কোনো সাইটোটক্সিক টি সেলও প্রডিউস হবে না। তাছাড়াও লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আসলে লং লাস্টিং ইমিউনিটি দেয়, বাট ভ্যাকসিনের জন্য বুস্টার ডোজও কিন্তু দরকার আছে, যেমন পোলিও, মিজলস, এই দুইটার জন্য কিন্তু আমরা বুস্টার ডোজ দিয়ে থাকি। যতই লং লাস্টিং ইমিউনিটি দিই কেন, আমরা এদেরকে বুস্টার ডোজ দিয়ে থাকি। তবে কিছু কিছু ভ্যাকসিন আছে যেই ভ্যাকসিনগুলো হচ্ছে টেম্পারেচার সেন্সিটিভ, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। তো এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হচ্ছে টেম্পারেচার সেন্সিটিভ মিউটেন্ট টাইপ অফ ইমিউনোজেন। এগুলো টেম্পারেচার সেন্সিটিভ কেন বলা হয়, কারণ এগুলো হচ্ছে নির্দিষ্ট টেম্পারেচারেই ইমিউনোগ্লোবিন এ প্রডিউস করতে পারে। যেমন আমাদের নোজ হচ্ছে কুলার, তো আমরা যখন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দিই, আমার নোজের টেম্পারেচার অনেক কম থাকে, ওইখানে সে ইমিউনোগ্লোবিন এ প্রডিউস করতে পারে। কিন্তু যখন ওটা লাংসে চলে গেলে লাংসের টেম্পারেচার অনেক বেশি থাকবে, তো লাংসে এরা আসলে কোনো ডিজিজ প্রডিউস করতে পারে না, কারণ লাংসে এগুলা ইউজুয়ালি কোনো রেপ্লিকেশনও করতে পারে না, এই জন্য লাংসে কোনো ইমিউনিটিও দেয় না এবং লাংসে কোনো ডিজিজও তৈরি হয় না। এবার লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা হচ্ছে রিভার্ট করতে পারে ভিরুলেন্সে, আগেই জানি। তো এই ভিরুলেন্সে রিভার্ট করলে আমরা একটা টেস্টের মাধ্যমে এটা ডিটেকশন করতে পারি, যেমন কোয়ালিটি কন্ট্রোল টেস্টিং। এই কোয়ালিটি কন্ট্রোল টেস্টিংয়ের মাধ্যমে আমরা একটা ভ্যাকসিন থেকে ভিরুলেন্সি তৈরি হয়েছে কিনা এটা দেখতে পারবো। তো পোলিও ভ্যাকসিনটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। তো এই পোলিও ভ্যাকসিনটাই আসলে ভিরুলেন্সে রিভার্ট করেছে। তাছাড়া আর যত লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আছে কোনোটাই ভিরুলেন্সে রিভার্ট করে নাই। যেমন মিজলস, মাম্পস, রুবেলা, ভ্যারিসেলা, এগুলো কিন্তু ভিরুলেন্সে কোনো রিভার্ট করে নাই, শুধুমাত্র পোলিওটাই ভিরুলেন্সে রিভার্ট করছে। আর লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনটা আসলে যার ইমিউনো কম্প্রোমাইজ প্রেগনেন্সি, তাদেরকে দেওয়া যায় না। প্রেগনেন্সিতে দেওয়া যাবে না, কারণ হচ্ছে তাদের যে ফিটাস আছে, ফিটাসের কিন্তু কোনো ইমিউনিটি ডেভেলপ করে নাই, তো মাকে দিলে বাচ্চারও ডিজিজ হতে পারে। মানে ভ্যাকসিনের জন্য দিলাম মাকে, ডিজিজ হয়ে যাচ্ছে বাচ্চাকে। তারপরে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আমরা যদি কাউকে দিই, তাহলে সে ওই লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনটা তার মাধ্যমে অন্যদেরকেও স্প্রেড করতে পারবে, ছড়াই দিতে পারবে। এইভাবে একজন, কারণ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আমি যদি একটা দিই, রেপ্লিকেশন করে তার বডিতে অনেকগুলো প্রডিউস হচ্ছে, তো তার সংস্পর্শে অন্যরাও ইমিউনাইজড হয়ে যাবে। এটা আসলে হার্ড ইমিউনিটিরই অংশ, যেটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের ক্ষেত্রে সব থেকে বেশি কার্যকারী। তারপরে আসে হচ্ছে ভ্যাকসিন কন্টামিনেশন। ভ্যাকসিনও কিন্তু কন্টামিনেটেড হয়। তো যখন হচ্ছে একটা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা হয়, সেখানে সেকেন্ড আর একটা ভাইরাস এসে ওটা কন্টামিনেটেড করতে পারে। তো এই কন্টামিনেশনের ক্ষেত্রে যেটা বেশি হয় সেটা হচ্ছে ইউজুয়ালি লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে। কারণ কি, লাইভ ভ্যাকসিন আর কিল ভ্যাকসিন দুইটা কিন্তু আলাদা। আমি একটা ভাইরাস নিলাম, ভাইরাস নিয়ে ওইখানে আমি বিভিন্ন কেমিক্যাল যেমন ফর্মালডিহাইড দিলাম, ওটা কিল হয়ে যাবে। তো ওই কিল যেটা আমি ভ্যাকসিন প্রডিউস করব, ওই কিল ভাইরাসের সাথে যদি অন্য কোনো ভাইরাসের কন্টামিনেশন থাকে, আমি যদি ওইটাকে ফর্মালডিহাইড দিয়ে কিল করে ফেলাই, তাহলে কিন্তু ওই কন্টামিনেটেড ভাইরাসটাও মারা যাবে। তো এটার আসলে তেমন কোনো অসুবিধা হয় না। কিন্তু যেটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ওই লাইভ যে ভ্যাকসিন, ওটাকে আমি অ্যাটেনুয়েটেড করার জন্যে যেই পরিমাণ ফর্মালডিহাইড বা কেমিক্যাল দিব, যখন ওটা কন্টামিনেটেড থাকবে, ওই কন্টামিনেটেড ভ্যাকসিন ভাইরাসটা কিন্তু আর অ্যাটেনুয়েটেড বা নাও মরতে পারে। এই জন্য লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন দিলে ওই কন্টামিনেটেড ভাইরাসটা আসলে প্যাথোজেনিসিটি তৈরি করতে পারে, যেটা সেকেন্ড ভাইরাস থাকে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি, এই পর্যন্ত কোনো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের কন্টামিনেশনের ডিজিজ ইউজুয়ালি প্রডিউস হয় নাই। কিল ভ্যাকসিনে ইউজুয়ালি এই কন্টামিনেটেড ভাইরাসটা ডিজিজ প্রডিউস করেছে, যেমন পোলিও ভাইরাস। পোলিও ভাইরাসটা কি করছে, পোলিও ভাইরাসটা যখন আমি কিল ভ্যাকসিনটা তৈরি করব, পোলিও ভাইরাসটা আমি নিয়ে ওইটাই কি হয়েছে, 1960 সালের কাহিনী। 1960 সালে কি হয়েছিল, এই পোলিও ভাইরাসে
যখন আমি ভ্যাকসিন তৈরি করতে যাই তখন কি হয়েছে, যখন আমি ফর্মালডিহাইড দিই তখন এই পোলিও যেই ভাইরাস ওটা আর কিল্ড হয় না। আমি পোলিও দিয়ে তৈরি করব কিল ভ্যাকসিন, কিন্তু এই পোলিও ভাইরাসটা আমার কন্টামিনেটেড হয়ে গেছে। কি দিয়ে কন্টামিনেটেড হয়েছে? SV40, সিমিয়ান ভ্যাকুলেটিং ভাইরাস 14। এই সিমিয়ান ভ্যাকুলেটিং ভাইরাস 40 দিয়ে কন্টামিনেটেড হয়ে গেছে। এখন যখন আমি এই পোলিও ভাইরাস যখন আমি কিল ভ্যাকসিন তৈরি করতে চাচ্ছি তখন আমি যেই ফর্মালডিহাইড দিচ্ছি এই পোলিও ভাইরাসটা আর ইনঅ্যাক্টিভেটেড বা কিল ভ্যাকসিন আর তৈরি হচ্ছে না। তো এটা যখন আমি ইন্ট্রোডিউস করতেছি কোনো হিউম্যান বডিতে তখন এটা আসলে ভিরুলেন্স ডেভেলপ করতেছে, এবং এই সিমিয়ান ভ্যাকুলেটিং ভাইরাসটাও আসলে তৈরি করতেছে আমাদের প্যাথোজেনেসিটি। তো এই সিমিয়ান ভ্যাকুলেটিং ভাইরাস ইউজুয়ালি আমাদের মানকির যে কিডনি সেল ওইখানে পাওয়া যায়। তো এই সিমিয়ান ভ্যাকুলেটিং ভাইরাসটা আমরা যখন পোলিও ভ্যাকসিনের সাথে দিয়েছি এটা আসলে সার্কোমা তৈরি করেছে রোডেন্টে, বাট ইউজুয়ালি ইন্ডিভিজুয়ালস মানুষদের তেমন কোনো প্রবলেম বা হিউম্যানের কোনো ডিজিজ প্রডিউস করে নাই। ইউজুয়ালি এই 1960 সালের এই ইনসিডেন্সে ইউজুয়ালি অ্যানিমেল বা রডেন্টসদেরই সার্কোমা ডেভেলপ করেছিল, মানুষদের কিছু হয় নাই। তাছাড়া ভ্যাকসিনের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কিছু কিছু ভ্যাকসিন যেমন ইনফ্লুয়েঞ্জা, মিজলস, মামস, ইয়েলো ফিভার এইগুলো হচ্ছে চিক ইমব্রায়ো ভ্যাকসিন থেকে প্রডিউস করা হয়। মিজলস, মামস, ইয়েলো ফিভার, ইনফ্লুয়েঞ্জা। তো যাদের হচ্ছে চিকেন এগের প্রতি অ্যানাফাইলেকটিক রিয়াকশন বা অ্যালার্জি আছে, হাইপার সেন্সিটিভিটি আছে, এদের যদি আমরা এই ভ্যাকসিনগুলো দিই তাদের অ্যানাফাইলেটিক শক বা অ্যানাফাইলেটিক রিয়াকশন হতে পারে। তাছাড়া মানে যেই সব মানুষের চিকেন ফেদারের প্রতি কোনো হাইপার সেন্সিটিভিটি নাই তাদের কিন্তু এটা হবে না। যাদের শুধুমাত্র ডিমের প্রতি বা এগের প্রতি হাইপার সেন্সিটিভিটি আছে তাদের অ্যানাফাইলেকটিক রিয়াকশন হবে। আর যেগুলো হচ্ছে কিল ভ্যাকসিন সেগুলো কিন্তু মোর হিট স্টেবল, আমরা আগেই জেনেছি। তো এই ভ্যাকসিন কিন্তু আমরা দুইভাবে দিতে পারি, একটা প্রি এক্সপোজার ভ্যাকসিন, একটা পোস্ট এক্সপোজার ভ্যাকসিন। বেশিরভাগ ভ্যাকসিনই প্রি এক্সপোজার দেওয়া হয়, তাছাড়া পোস্ট এক্সপোজার ভ্যাকসিন ইউজুয়ালি র্যাবিস আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে। কারণ কি? কারণ র্যাবিস, হেপাটাইটিস বির ইনকিউবেশন পিরিয়ড অনেক লং, বিশেষ করে র্যাবিসের অনেক বেশি। তো ইনকিউবেশন পিরিয়ড লং হওয়ার জন্য আমরা পোস্ট এক্সপোজারে ভ্যাকসিন ইউজুয়ালি র্যাবিসের ক্ষেত্রে দিতে পারি। এরপরে আসে হচ্ছে পিউরিফাইড প্রোটিন ভ্যাকসিন। পিউরিফাইড প্রোটিন ভ্যাকসিনে কোনো হচ্ছে ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড ইউজুয়ালি থাকে না। তো এগুলো আসলে কোনো রেপ্লিকেশন করতে পারে না, এই জন্য কোনো ভিরুলেন্স ডেভেলপ করে না। আর এগুলো অনেক পরিমাণে ব্যবহার মানে তৈরি করা যায় এই পিউরিফাইড প্রোটিন ভ্যাকসিন, বাট এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সাইটোটক্সিক টি সেলকে স্টিমুলেটেড করতে পারে না, আগেই বলেছি। তো এই পিউরিফাইড প্রোটিন ভ্যাকসিন আসলে কোন কোন ভাইরাসের ক্ষেত্রে ইউজুয়ালি তৈরি করা হয়? আগেই বলেছি হেপাটাইটিস বি ভাইরাস, এছাড়াও আরও কিছু ভাইরাস আছে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ক্ষেত্রে, তারপরে হচ্ছে হারপিস জুস্টার যেটা ভ্যারিসেলা জুস্টার, ওইটার হচ্ছে শিংরিক্স ভার্সন অফ ভ্যারিসেলা জুস্টারের ক্ষেত্রে পিউরিফাইড প্রোটিন ভ্যাকসিন তৈরি করা হয়ে থাকে। যেটা শিংরিক্স ভার্সনটা আসলে কি, হারপিস জুস্টারের যেই ভার্সনটা আসলে শিঙ্গেলস তৈরি করে এটাকে বলা হয় শিংরিক্স ভার্সন অফ হারপিস এই ভ্যারিসেলা জুস্টার ভাইরাস। এছাড়াও 2017 সালে পোলিও ভাইরাসের ক্ষেত্রেও আসলে পিউরিফাইড প্রোটিন ভ্যাকসিনটা ইউজুয়ালি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে একবার করা হয়েছিল। তাছাড়া বর্তমানে একটা ভ্যাকসিন ইউজ করা হয় যেটাকে বলা হয় ডিএনএ ভ্যাকসিন। ডিএনএ ভ্যাকসিন কি করতে পারে? এটা অ্যান্টিবডি প্রডিউসকে স্টিমুলাস করতে পারে, সাইটোটক্সিক টি সেলকেও স্টিমুলেট করতে পারে। তারপরে কিছু লাইভ ভাইরাল ভ্যাকসিন আছে। এই লাইভ ভাইরাল ভ্যাকসিন যেমন ভ্যাকসিনিয়া ভাইরাস, অ্যাডেনোভাইরাস, পোলিও ভাইরাস। এই ভ্যাকসিনিও ভাইরাস, অ্যাডেনোভাইরাস, পোলিও ভাইরাস এইগুলা যদি আমরা কাউকে ভ্যাকসিন দিই তাহলে তার এইচআইভির প্রতিও একটা ভ্যাকসিনেশন হয়ে যাবে, মানে মোটামুটি ভ্যাকসিনেশন হবে। এইচআইভি তো তেমন কোনো ভ্যাকসিন নাই, বাট এইগুলা দিলে এইচআইভির প্রতি তার একটা মানে ইমিউনিটি ডেভেলপ করে। কেন ডেভেলপ করে? আচ্ছা, আগে ভাইরাস তিনটা মনে রাখবো যে কোন তিনটা ভ্যাকসিন আমরা দিলে এইচআইভির প্রতি তার ইমিউনিটি ডেভেলপ করে। আমরা মনে রাখতে পারি ভাপ, ভাপ দিলে এইচআইভি চলে যায়। ভাবতে কি? ভিতে ভ্যাকসিনিয়া, এতে অ্যাডেনো ভাইরাস, আর পিতে পোলিও ভাইরাস। এইগুলোর ভ্যাকসিন দিলে এইচআইভির প্রতি একটা ইমিউনিটি ডেভেলপ করে, মানে ইমিউনিটিটা বলতে এইচআইভির প্রতি তার সংক্রমণ হওয়ার প্রবণতা একটু কমে, বাট আমরা তো জানি এইচআইভি হোস্ট ডিফেন্সকেই ডিস্ট্রয় করে, এর এগেনস্টে কোনো তৈরি করা যায় না ইমিউনিটি।
কেন এটা হয়, কেন আমরা বলছি কেন এই 3টা ভ্যাকসিন দিলে কেন এইচআইভির এগেনস্টে ইমিউনিটি প্রডিউস হবে সেটা আমি বলছি। সেটা হচ্ছে এইচআইভির যে জিনটা থাকে, এইচআইভির জিনটা স্লাইস করা হয়। স্লাইস করে এইচআইভির জিনটা এই ভ্যাকসিনিয়া অ্যাডেনোভাইরাস এবং পোলিও ভাইরাসের জিনের মধ্যে, ইউজুয়ালি ভাইরাল জিনোমের মধ্যে দেয়া হয়। দেওয়ার পরে এটা ইউজুয়ালি ভ্যাকসিন প্রডিউস করা হয়। তো এর জন্য আসলে ইউজুয়ালি এইচআইভির ক্ষেত্রেও একটা ইমিউনিটি তৈরি হয়। তো এই ভ্যাকসিনটা দিলে আমাদের সাইটোটক্সিক টি সেল রেসপন্সটাও প্রডিউস হবে। কেন প্রডিউস হবে? কারণ এই ভাইরাসটা রেপ্লিকেশন করতে পারতেছে। এবার আসি প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটিতে ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়, আগে বলেছি। তো প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে কিন্তু মেনলি হচ্ছে আমরা আরেকটা হিউম্যানের শরীরের থেকেই যে ইমিউনোগ্লোবিনটা পাই ওটা দিয়ে থাকি। কারণ এনিমেল থেকে যদি আমরা ইমিউনোগ্লোবুলিন মানুষের শরীরে দিই অনেক হাইপার সেন্সিটিভ রিয়াকশন হয়ে থাকে। এরপরে কিছু ইমিউনিটি আছে অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি আমরা দিতে পারি, যেমন প্যাসিভে আমরা ইমিউনোগ্লোবুলিনের দিচ্ছি আর অ্যাক্টিভে আমরা ভ্যাকসিন দিচ্ছি, এগুলো একসাথে মিলেও আমরা অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনোগ্লোবুলিন দিতে পারি। যেমন হচ্ছে টিটেনাসে আমরা দিয়ে থাকি ব্যাকটেরিয়ায়, তেমনি ভাইরাসের ক্ষেত্রেও আমরা কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি ইমিউনাইজ করতে পারি। আর ভাইরাসের ক্ষেত্রে কোনটা? র্যাবিস ভাইরাস। র্যাবিস ভাইরাসের ক্ষেত্রে আমরা র্যাবিট ইমিউনোগ্লোবিউলিন যেটা ওটা দিতে পারি সাথে সাথে, তারপরে আমরা র্যাবিস ভ্যাকসিন দিতে পারি। তো এই ক্ষেত্রেও কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ বোথ ইমিউনিটি ডেভেলপ করে। তারপর হেপাটাইটিস বি, যেটা হেপাটাইটিস বির ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন করতে পারি। যেমন কেউ যদি সাডেন এক্সপোজার হয় নিডল স্ট্রিকের মাধ্যমে হেপাটাইটিস বিতে, তাহলে আমরা ইমিউনোগ্লোবিন দিতে পারি আর একটা হিউম্যানের ইমিউনোগ্লোবিন যে ইমিউনাইজড, পরবর্তীতে হেপাটাইটিস বি এর ভ্যাকসিনও দিতে পারি। এরপরে আসে হচ্ছে ভ্যারিসেলা জুস্টার ভ্যাকসিন। ভ্যারিসেলা জুস্টারেরও কিন্তু ইমিউনোগ্লোবিউলিন দেওয়া হয়ে থাকে। তো এই ভ্যারিসেলা জুস্টার যেটা, এই ভ্যারিসেলা জুস্টার কিন্তু ইউজুয়ালি স্মল পক্সকে ইনহিবিশন করে, আমরা যেটা জানি। তো এই ভ্যারিসেলা জুস্টার ভ্যাকসিনটা দিলে গ্লোবিউলিন বা ভ্যাকসিনটা দিলে কি হয়, অনেক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো এই ভ্যারিসেলা জুস্টার ভ্যাকসিনের কমপ্লিকেশনটা মানে কমানোর জন্য ভ্যাকসিনিয়া ইমিউনোগ্লোবিউলিন দেওয়া হয়ে থাকে। এই ভ্যাকসিনিয়া ইমিউনোগ্লোবিউলিনটা এই ভ্যারিসেলা জুস্টার বা চিকেন পক্স যেই ভ্যাকসিন তার কমপ্লিকেশনটা আবার ইনহিবিশন করে দেয়। তারপরে হচ্ছে হেপাটাইটিস এ, মিজেলসের ক্ষেত্রে আমরা ইমিউনোগ্লোবিউলিন দিতে পারি। যেমন কোনো লোক যদি হেপাটাইটিস এর এন্ডেমিক এরিয়াতে যাচ্ছে, তাকে আমরা হেপাটাইটিস এর ইমিউনোগ্লোবিউলিনটা দিতে পারি। মেনলি ইমিউনোগ্লোবিন জিটা ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে। এবার আসি হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি সম্পর্কে আমরা জানি। তো এখানে একটা কথা কি, টেবিল আছে কি কি লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, কি কি কিল ভ্যাকসিন, এইগুলা ইউজুয়ালি আছে। তো কি কি লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, কিল ভ্যাকসিন আছে আমি এখন বলবো। তো প্রথমে কমন কোন কোন ভ্যাকসিন ইউজ করা হয় ওইগুলোর মধ্যে লাইভ কি কি, এমএমআর সবথেকে কমন, মিজেলস মাম্পস রুবেলা এগুলো লাইভ ভ্যাকসিন, ঠিক আছে। তারপরে আরেকটা লাইভ ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে রোটাভাইরাস। রোটাভাইরাসও কিন্তু লাইভ ভ্যাকসিন, এমএমআর, রোটাভাইরাস, এই চারটা হচ্ছে একদম লাইভ, ঠিক আছে, কমন ইউজ করা হয়ে থাকে। কমন স্পেশাল সিচুয়েশনের গুলো আমি পরে বলবো। এরপরে এরপরে আসে হচ্ছে কিল ভ্যাকসিন। কিল ভ্যাকসিন দুইটা আছে, কি কি, হেপাটাইটিস এ এবং র্যাবিস। এটা আগে বলেছি, একটা কুকুরকে আমি মেরে ফেলি, মানে এটা র্যাবিস। আগে আমি পার্ট 1-এ ট্রিক্স বলেছিলাম মনে রাখার জন্য। তো র্যাবিস এবং হেপাটাইটিস এর হচ্ছে কিল ভ্যাকসিন। তাছাড়া কিছু ভ্যাকসিন আছে সেটা হচ্ছে লাইভ এবং কিল্ড। লাইভ এবং কিল্ড দুইটাই আছে, যেমন পোলিও ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। পোলিও ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন লাইভ এবং কিল্ড দুইটাই থাকে। আরেকটা ভাইরাস আছে, সেটা হচ্ছে ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে শুধুমাত্র সাব ইউনিট, যেমন হেপাটাইটিস বি। হেপাটাইটিস বিতে সাব ইউনিট ভ্যাকসিন ইউজ করা হয়ে থাকে। আরেকটা ভ্যাকসিন আছে যেটা হচ্ছে লাইভ এবং সাব ইউনিট, যেমন ভ্যারিসেলা। ভ্যারিসেলা যেটা আমরা চিকেন পক্সের জন্য দিয়ে থাকি, ওটা হচ্ছে লাইভ অ্যান্ড সাব ইউনিট, দুই রকমের ভ্যাকসিন ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে। এবার স্পেশাল সিচুয়েশনে আমরা কি কি ভ্যাকসিন দিই? স্পেশাল সিচুয়েশনে আমরা হচ্ছে লাইভ অ্যান্ড কিল দিতে পারি। কিল্ড আমরা একটাই দিই, সেটা হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস
ভ্যাকসিন। এই জাপানিজ এনকেফালাইটিস ভ্যাকসিন আমরা কিল দিই, বাকি তিনটা আমরা লাইভ দিই, যেমন ইয়েলো ফিভার লাইভ ভ্যাকসিন দিয়ে থাকি, অ্যাডেনোভাইরাস লাইভ ভ্যাকসিন দিয়ে থাকি, স্মল পক্স লাইভ ভ্যাকসিন দিয়ে থাকি। কি কি লাইভ? ইয়েলো ফিভার, অ্যাডেনো, স্মল। ঠিক আছে, মনে থাকবে। এখানে একটা টেবিল আছে, টেবিলে কিছু ভ্যাকসিনের কথা বলা হয়েছে। এখানে কিছু ভাইরাল ভ্যাকসিনের কথা বলা হয়েছে, সাথে কিছু ব্যাকটেরিয়াল ভ্যাকসিন। আমরা কিন্তু ব্যাকটেরিয়াল ভ্যাকসিনও ইউজ করে থাকি বর্তমানে। তো ভাইরাল ভ্যাকসিনের ক্ষেত্রে আছে হচ্ছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা, তারপর মিজলস মামস রুবেলার ক্ষেত্রে আমরা এমএমআর ভ্যাকসিন দিই, পোলিও ভাইরাসেরও ভ্যাকসিন দিই। তো এখানে একটা কথা আছে, আমি কিন্তু বলেছি রোটা ভাইরাস লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, মানে লাইভ ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। রোটা ভাইরাসের ক্ষেত্রে লাইভ দিই, কিন্তু এখানে একটা লাইন আছে, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড রোটা ভাইরাস ভ্যারিসেলা। এই তিনটা মানে ইনঅ্যাক্টিভেটেড রোটা ভাইরাস ভ্যারিসেলা ভ্যাকসিন দেওয়া হয়, যেটাকে বলা হয় ভ্যারিভ্যাক্স ভ্যাকসিন। মানে ইনঅ্যাক্টিভেটেড রোটাভাইরাস ভ্যারিসেলাকে আমরা ভ্যারিভ্যাক্স ভ্যাকসিন দিয়ে থাকি এই ক্ষেত্রে। এবার আসি কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে, যেমন ডিপথেরিয়া টক্সয়েড, টিটানাস টক্সয়েড এবং এ সেলুলার পার্টোসিস। এইগুলো মিলে আমরা ডিপিটি ভ্যাকসিন ইউজুয়ালি দিয়ে থাকি। তারপরে হিমোফ্লাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এর ক্ষেত্রে আমরা হিপ ভ্যাকসিন দিয়ে থাকি। তারপর কিছু মেনিনডোকক্কাল ভ্যাকসিনও দিই, আবার নিউমোকক্কাল ভ্যাকসিনও দিই। এইগুলো আসলে একটা ভাইরাল ভ্যাকসিন সম্পর্কে সব কিছু। ধন্যবাদ।